Hey, what's up guys, this is Atif Ahmed Hriday, welcome my another vlog. So আমরা এই মুহূর্তে আছি বাকেরগঞ্জে এবং এখান থেকে আমরা সরাসরি যাব কলসকাঠিতে এবং এটা হচ্ছে আমাদের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড। এই সাইডে হচ্ছে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড আর এই পাশে আছে আমাদের বাকেরগঞ্জ সরকারি কলেজ। তো এই সাইড থেকে হচ্ছে বাকেরগঞ্জ সদর রোড বা পৌরসভা, আর এখান থেকে আমরা অটোতে করে কলসকাঠির উদ্দেশ্যে রওনা দিব। আর এই ভিডিওতে আমরা কলসকাঠির সকল দেখাবো এবং সেই জমিদার বাড়ি, সেই জানকী বল্লভ রায় চৌধুরীর প্রতিষ্ঠিত সেই জমিদার বাড়ি আপনাদের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। সো লেটস গো। তো এখন আমাদেরকে একটা অটো নিয়ে তারপর আর কি সাহেবগঞ্জ খেয়াঘাট যেতে হবে। তো এখান থেকে আমরা অটো পাবো, এখান থেকে আমরা সকল ধরনের অটো পেয়ে যাব সাহেবগঞ্জ যাওয়ার জন্য এই সদর রোডের মাধ্যমে, এই রোডের মাধ্যমে। মামা সাহেবগঞ্জ খেয়াঘাট। এখান থেকে সরাসরি আমরা আজকে সাহেবগঞ্জ খেয়াঘাট যাব এই অটোতে। আর এটা হচ্ছে বাকেরগঞ্জ পৌরসভার বাস স্ট্যান্ড, হচ্ছে বাকেরগঞ্জ পৌরসভা। আর এই পাশে দেওয়ালের এই সাইডে হচ্ছে বাকেরগঞ্জ সরকারি কলেজ। তো আমরা এখান থেকে সরাসরি সাহেবগঞ্জ খেয়াঘাট যাই, তারপর দেখা হবে। আমরা এখন সাহেবগঞ্জ খেয়াঘাট চলে আসছি, এই যে সাহেবগঞ্জ খেয়াঘাট। এখান থেকে আমরা ট্রলার নিয়ে ওই পারে যাইতে হবে। তো দেখি ট্রলার আছে কিনা। কলসকাঠির যেতে হলে এখান থেকে যাইতে হবে। আর এই কাউন্টারে আর কি ভাড়াটা দিতে হবে। ভাড়া কত করে ভাই? 10 টাকা করে ভাড়া। তো কোনো রিসিপ্ট? আচ্ছা, কোনো রিসিপ্ট লাগবে না। এই যে ট্রলার, এই ট্রলারে করে আমরা ওই পারে যাব এবং ওখান থেকে সরাসরি আমরা কলসকাঠি চলে যাব। আর এই জায়গায় তো খুবই সুন্দর জিনিস যে ট্রলার নির্মাণ করতেছে। এই ট্যুর হবে আর চা হবে না সেটা তো হয় না। তো এই জন্য আমি আর আমার বন্ধু হামিদ দুজনে চা নিলাম। তো আর এই নদীর ভিউটা উপভোগ করতেছি দুইজনে। তো এই যে ট্রলার ছেড়ে ওই কলসকাঠিতে যাবে। আর এই জায়গার লোকেশন হচ্ছে সাহেবগঞ্জ খেয়াঘাট। এই যে আমার পিছে যে নদী দেখতেছেন, এই নদীর নাম হচ্ছে তুলাতলি নদী। এই তুলাতলি নদী আমাদের বাকেরগঞ্জের প্রায় 10টি ইউনিয়নের উপর দিয়ে নদী বয়ে গেছে। আর এই বাকেরগঞ্জের সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা ছিল নদীপথ। হ্যাঁ, এই নদীপথেই সবসময় ট্রলার বা নৌকা নিয়ে সবাই চলাচল করতো। এখন রাস্তা বা সড়ক বিভাগ উন্নত হওয়ার কারণে এখন এইসব নদীপথের এইগুলো কমে গেছে। তো দেখেন ভিউটা দেখেন, এই সাইডে ট্রলার নির্মাণ করতেছে মাঝিরা। আর এই যে ট্রলারে করে আমরা সরাসরি ওই পারে চলে যাব। হ্যাঁ, এই হচ্ছে ভিউ। তো ওই পারে যাওয়া যাক। আর আমার সাথে আজকে আছে আমার বন্ধু ওয়াই হামিদ। কি অবস্থা বন্ধু? হ্যাঁ, ভালো। এই জায়গায় এসে তোমার কেমন লাগতেছে? এই নদীর পারে এত সুন্দর একটা পরিবেশ। বেশ ভালো ভিউ। হ্যাঁ, সুন্দর না? তো ট্রলার ইতিমধ্যেই ছাড়বে, তো আমরা যাই। বিসমিল্লাহ। তো আমরা কলসকাঠি খেয়াঘাট থেকে একটা রিক্সা নিলাম। আপনারা যখন আসবেন অবশ্যই দাম করতে এখান থেকে আমাদের ভাড়া নিয়েছে 30 টাকা। তো এই হচ্ছে ভিউ। এখান থেকে আমরা সরাসরি কলসকাঠি জমিদার বাড়ি চলে যাব। তো কি অবস্থা? ভালো। রাস্তাগুলোর ভিউ খুব সুন্দর না? একদম
বাংলাদেশ যে কতটা সুন্দর তা এইসব জায়গায় না আসলে অবশ্যই বলতে পারি। এখন উইন্টার সিজন, এই জন্য আরো ভালো লাগতেছে যে হালকা হালকা কুয়াশার আবছা এখন আছে। তো আমরা সরাসরি কলসকাঠি বাজারে যাই, তারপর কথা হবে ইনশাল্লাহ। হচ্ছে কলসকাঠি ডিগ্রি কলেজ, এবং এই ডিগ্রি কলেজের পরেই আপনারা এরকম একটি মঠ দেখতে পারবেন। এটা হচ্ছে জমিদার বাড়ির একটি অংশ, এবং এটা কলসকাঠি বাজারের আগেই এই সুন্দর মঠটি দেখতে পারবেন। ফাইনালি আমরা এখন কলসকাঠিতে জমিদার বাড়িতে আইসা পড়ছি, এবং এই হচ্ছে বাড়ির ঢোকার ভিউ। এখানে সম্ভবত একটা মন্দির আছে, মন্দিরের নাম হচ্ছে কলসকাঠি কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দির। সো এই মন্দিরের পরেই হচ্ছে এই যে জানকী বল্লভ রায় চৌধুরীর প্রতিষ্ঠিত সেই জমিদার, ঐতিহাসিক জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটি এই কলসকাঠিতে 13 জমিদারের নামেও পরিচিত। তো আমরা গুগলে এটাই পাইলাম যে এখানে জনসাধারণের মানুষের কাছে কলসকাঠি জমিদার বাড়ি বা 13 জন জমিদার বাড়ি নামেও অনেক পরিচিত। সো এই হচ্ছে কলসকাঠি জমিদার বাড়ি। আর এখানে মূলত 13 জন জমিদার বসবাস করছে, এবং তাদের প্রত্যেকের এক একটা আলাদা আলাদা বাড়ি ছিল। তো লুক এট দ্য ভিউ, একদম ভুতুর একটা পরিবেশ অবস্থা আছে। সো দেখুন কত সুন্দর বাইরে, বাই কই আসি, এত সুন্দর একটা বাড়ি। এই বাড়িটি প্রতিষ্ঠিত হয় 3 শতক আগে, 17 শতাব্দীর দিকে এই বাড়িটি প্রতিষ্ঠিত করেন জানকী বল্লভ রায় চৌধুরী। সো এখন একটা সিনেমেটিক শট নিই, তারপর আপনাদের সাথে কথা হবে। ওয়েলকাম টু কলসকাঠি জমিদার বাড়ি। আমরা এখন জমিদার বাড়ি আইসা পড়ছি গাইস। প্রায় 3 শতক আগে এই কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন জমিদার জানকী বল্লভ রায় চৌধুরী। তিনি ছিলেন জমিদার রামাকান্তের পুত্র, আর এই রামাকান্ত ছিল গারুরিয়ার জমিদার। রামাকান্তের 2 পুত্র ছিল, বড় ছেলে রামবল্লভ এবং ছোট ছেলে জানকী বল্লভ রায় চৌধুরী। বড় ভাই ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করেন। মূলত এই জমিদারের জন্যই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। জানকী বল্লভ রায় চৌধুরী তার বৌদির মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা জানতে পারে। জানকী বল্লভ রায় চৌধুরী রাতের আধারে তিনি মুর্শিদাবাদে চলে যান এবং সেখানে নবাবের কাছে সব কিছু বলেন। তখন মুর্শিদাবাদের নবাব অরংপুরে পরগনায় জমিদারি হিসেবে নিযুক্ত করেন। জমিদারি পেয়ে তিনি কলসকাঠিতে বসতি স্থাপন করেন। এভাবেই কলসকাঠি জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত। নিরিবিলি আর এত নির্জন, যা অবাক করার মতন, কেউ নাই এই জায়গায়। ঠিক আছে, এত বড় বাড়ি আর এত সুন্দর স্ট্রাকচার দেখেন, এত সুন্দরভাবে এই পিলারগুলো এখনো মজবুত আছে। কত শতক আগে এই বাড়ি, দেখেন দেখেন একটু এই বাড়িগুলা কি অবস্থা। বৃষ্টিতে বন্যায় শ্যাওলা পরে আছে একদম পুরো বাড়িতে। আর কতটা বন্ধু, আমার বন্ধু পয় হামিদ, সে ঘুরে ঘুরে জায়গাটা দেখতেছে। আর এই ভিতরে এটা কি, ঘরের ভিতরে একটু দেখি। বাইরে ভাই আজব, এত সুন্দর একটা জায়গা এত অবহেলার মাধ্যমে পড়ে আছে। এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক যে আমাদের বাকেরগঞ্জের একটা এত বড় একটা ঐতিহাসিক বাড়ি, সেটা আপনার এত অবহেলার মাধ্যমে পড়ে আছে। তো আমরা তো মোটামুটি কিছু দেখতে পেয়েছি, আরো শত শত বছর পর এই বাড়িগুলো হয়তো একদম ধ্বংসস্তূপ হয়ে যাবে। তখন হয়তো কিছুই দেখার থাকবে না। পরের প্রজন্মের ছেলেমেয়েরা যে কি পাবে এখানে ধারণা হবে। এই বিষয়টা
সরকারের বা বরিশাল জেলা জনগণের মানুষের একটু উদ্যোগ নেওয়া উচিত, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে এইসব বাড়িগুলো একটু পরিপাটি করা উচিত, ঠিক করা উচিত। তো এই দেখি এই সাইডে কি আছে। বন্ধু আসো, ওদিকে আসো, দেখি ভিতরে কি আছে। এই বাড়িগুলো ভাই ভাইঙ্গা চুইরা, টর্চ লাইট নিয়ে আসলে ভালো হইতো নাকি বন্ধু? দেখেন একদম অন্ধকারাচ্ছন্ন, ময়লা আবর্জনা, অনেক ভালো লাগতেছে এই জায়গাটা দেখতে নাকি? এত পরিমাণে, আর এটা নির্জন। তো এই সাইডে একটা রাস্তা আছে, দেখি এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়। এই রাস্তা দিয়ে হয়তো তাদের ব্যাক সাইডটা দেখা যাবে। দেখেন একদম সবুজ লতা পাতায় একদম ভরে গেছে এই জায়গাটা। দেখেন এইটা হচ্ছে বাড়ির পিছন সাইড, যে এইটা দেখেন কি অ্যামেজিং একটা জায়গা ভাই, কত সুন্দর। হ্যাঁ এই সাইডে, হ্যাঁ উপরে তো উঠতেই হবে। এই সাইডে হয়তো বাড়ির পিছনে যাওয়ার রাস্তা, এখান থেকে একদম বাড়ির পিছনের একটা ভিউ পজিতে অস্থির, পুরা লতায় জায়গাটা একদম আটকা আছে। এই জন্য একদম দেখেন জায়গাটা একটু দেখেন, এই পুরো লতায় পুরো বাইরে আটকাই রাখছে। কি অবস্থা, এতটাই অবহেলিত এই জায়গাটা। দেখেন আমরা দেখি উপরে ওঠার জায়গা পাই কিনা, কত সিঁড়ি পাই নাই কোথাও, দেখি। এই তো সিঁড়ি বন্ধু, এই তো সিঁড়ি। আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি। মোবাইল নেটওয়ার্কের অবস্থা কিন্তু খারাপ, সেটা বলো। হ্যাঁ মোবাইল নেটওয়ার্কের অবস্থা খারাপ, মোবাইল নেটওয়ার্ক পাইতেছে না, পাইতেছে কম, কম পায়। অনেক নেটে ঢোকা যাইতেছে। দূরের এলাকা তো, আমরা এই সাইডে আগে দেখি। এখান থেকে পুরো বাড়ির একটা সেই ভিউ। ও মাই গড ভাই, এত শত বছর আগে এত সুন্দর ভাবে পরিকল্পনা করে, এত সুন্দরভাবে ডিজাইন করে, তারপর যে এত সুন্দর বাড়ি বানাইছে, ভাবতেই অবাক লাগে। দেখেন এই সাইড দিকে পাশের বাড়ির একটা ভিউ পাওয়া যাইতেছে। আর দেখেন এই যে লতা, পাড়া দিতে ভয় লাগতেছে। দেখেন লতা একদম পুরো বাড়িটা আটকাই রাখছে। সাইড দিয়ে কোথায় যাওয়া যায়, একটু সাবধান হাঁটতে হবে, যে জঙ্গল, সাপ টাপ না থাকলে। দেখেন এইখানে আরো উপরে উঠে যাবে, সিঁড়ি আছে। বন্ধু আসো উপরে যাই। আল্লাহ, একটু সাবধানে বন্ধু, সিঁড়ির অবস্থা ভালো না। এই দেখেন একদম পিচ্ছিল, বর্ষার দিনে আসলে হয়তো আরো কষ্ট হইবে যারা ঘুরতে আসবে। একদম টপে, আমরা এখন টপে আছি বন্ধু, সাবধানে কিন্তু। হ্যাঁ বাইরে বাই, দেখেন একটু জায়গাটা দেখেন, এই পা আর এই পাশে এসে শেষ। আল্লাহ, ভাঙা চূড়াও থাকতে পারে না। আমি এর উপরে দাঁড়াই আছি, এটা তো খুবই বিপজ্জনক। বাইরে ভাই কই আছি, একদম বাড়ির টপে। দেখেন বাড়ির ছাদ, এটা কিন্তু ছাদটা জঙ্গলে ভাই একদম ভরে আছে। দেখেন এই গাছে আবার সুন্দর সুন্দর ফুলও আছে। বন্ধু সাবধানে পাড়া দিও। হ্যাঁ দেখছেন, খুবই সুন্দর একটা অ্যামেজিং জায়গা ভাই, একদম ভুতুরে একটা অবস্থা। তো লতা পাতার জন্য নিচের ভিউগুলো পাওয়া যাইতেছে না। ভূত না থাকলেও সাপ থাকতে পারে। হ্যাঁ এটা অবশ্য, সাপ থাকতে পারে। খুবই সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর ভাই। এই জায়গায় ক্যাম্পিং করে থাকতে হয়, তাহলে এই জায়গার আসল রহস্য পাওয়া যাবে যে কিছু আছে কিনা। আস্তে সাবধানে বন্ধু। আল্লাহ গাইস, কই আছি, নিচে যাই। এই জায়গায় দাঁড়ানো খুবই রিক্স। দেখেন সিঁড়িটা দেখেন, সেই। আসো বন্ধু, বাপরে বাপ, কি ভয়ানক। এই সাইড থেকে এই সাইডে যাওয়া যাইবে,
এই সাইডের বাড়ি। এই জায়গাটা পরিষ্কার আছে, হয়তো কোনো মানুষজন আছে। কি অবস্থা ভাইরা, ভালো আছেন? এই জায়গার? ও আচ্ছা। এই বাড়ি বা এই জানালা তক্তা অর্ধেক আছে অর্ধেক নাই, দেখেন একটু। এই জানালাটা এই পাটটা আছে কিন্তু নিচের অর্ধেক নাই, কি একটা অবস্থা। এটারও সেম অবস্থা, এটার তো তাও নাই। আচ্ছা আমরা নিচে যাই, নিচে গিয়া দেখি আরো কয়েকটা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি আমারই করতে হবে, পরিদর্শন করতে হবে। তো বন্ধু এখান থেকে নিচে যাই অন্য বাড়িগুলো যাই। ওকে, অনেক খোঁজাখুঁজি পরে আমরা দ্বিতীয় নম্বর একটা বাড়িতে আসছি। তো দেখতেই পাচ্ছেন এই জায়গা খুব ভালো একটা বিষয় আছে, এই বাড়িতে অনেক একদম নিরিবিলি একটা পরিবেশ, কিন্তু যে সিসি ক্যামেরা আছে। আর এই সাইডের বাড়িটায় কিছু মানুষ বসবাস করে, জানি না কারা, হয়তো ওরা কিনেও রাখতে পারে এই বাড়ি, বা তাদের কোনো বংশধরও থাকতে পারে। তো সিসি ক্যামেরাটা থাকার কারণে হচ্ছে কি, এই জায়গায় যদি কোনো বখাটে ছেলে মেয়েও আসতে পারে, কারণ এই জায়গায় সচরাচর মানুষ আসা যাওয়া করে না। তো আপনার কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা খুবই ভালো ওয়ে। তো আমরা এখন এই বাড়িটা আবার ঘুরে দেখবো, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বাড়ি। এই সাইডের বাড়িটার, প্রথম বাড়িটার পাশ দিয়ে হয়তো আপনি মেইন রোড হয়ে আসতে পারবেন এই সাইডে। হ্যাঁ, আমরা ভুলে জঙ্গলের ভিতর দিয়ে আসছি। একটা কলস আছে, এটা কলস না, সরি কলস না, এটার কি কয়, মাইট। আমাদের আঞ্চলিক ভাষায় মাইট বলে। বন্ধু তুমি তো বাংলা ডিপার্টমেন্টের ছাত্র, তুমি বলো এটার সঠিক প্রোনাউন্সিয়েশনটা একটু বলো। সঠিক জানা নাই, আমরা বরিশালের মানুষ, আমরা এটার মাইট বলি ভাই। তো দেখেন পুরো খুটখুটে অন্ধকার, ভিতর দিয়ে ওই সাইড থেকে আসছে। এই যে একটা দেয়াল আছে, দেয়ালের ওই সাইডে হচ্ছে প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি হচ্ছে ওইটা। তো আমরা ওই মেইন রোড দিয়ে আসাটাই আমি মনে করি বেটার। তো আমরা এই জঙ্গলের ভিতর থেকে আসছি। এই যে সিঁড়ি আছে একটা দিয়ে উপরে, এই জায়গার ভিড়ও অস্থির। এই সাইডের বাড়িটা যেহেতু মানুষ থাকে, সিসি ক্যামেরা আছে, ওই যে সিসি ক্যামেরা। আর এটা অনেকটাই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা হচ্ছে দ্বিতীয় বাড়ির গেট, আর সম্ভবত এটাই হচ্ছে কলসকাঠি প্রাইমারি স্কুল। আর এটা হচ্ছে এই জমিদার। তো আমরা এখন শিব মন্দিরের সামনে আসছি, এই হচ্ছে শিব মন্দির। তো এটা হচ্ছে একদম এই কলসকাঠি বাজারটা দেখা যাইতেছে, যে মানুষজন। আর এই হচ্ছে শিব মন্দির, শ্রী শ্রী শিব মন্দির কলসকাঠি। তো ভিতরে যাই, ভিতরে গেলে এই যে হিন্দুদের প্রার্থনার জায়গা, এই যে শিব মন্দির। আর এটা কি আছে জানি না, এটা হয়তো ভাঙে গেছে, তো খুবই সুন্দর। আর এই পাশে আছে বড় একটা দিঘি, এই জমিদারেরই আর কি, এই একটা বড় একটা দিঘি আছে। আর এটা হচ্ছে কলসকাঠি জমিদার বাড়ির শিব মন্দির। একদম এই সাইডের রুমটা বন্ধ, এখানে কত সালে আর কি এটা তৈরি করছে এগুলো আর ডিটেলসটা দেওয়া আছে এই যে। আর এই রুমটার ভিতরে কি আছে জানি না, তালা মারা। মানে এই জায়গায় অনেকগুলো বাড়ি একসাথে আশেপাশ দিয়েই, তো খুঁজে বের করাটাও খুব টাফ। আর এই সাইডে আরো একটা বাড়ি আছে, এই বাড়িটা কিসের, এটা একটা মন্দির, এটা হচ্ছে কালী মন্দির। এই যে এই মাঠটার নাম কলসকাঠি বিএম একাডেমি খেলাধুলার মাঠ হচ্ছে এইটা। এই যে ওরা একাডেমিক প্র্যাকটিস করতেছে ক্রিকেটের। আই লাভ ক্রিকেট, অ্যাকচুয়ালি আমারও ক্রিকেট খেলা অনেক পছন্দের। কয়জন 3জন তো, ওরে হলো
হ্যাঁ সবাই টাটা দাও, টাটা দাও। এই তো গুড। আর একজন এই তো সুন্দর। বাচ্চারা খুবই কিউট, ওরা আমাদেরকে লোকেশন দেখাই দিতেছে, যে বলেছে আপনারা ভিডিও করেন, জমিদার বাড়িতে গিয়ে ভিডিও করেন, তাহলে আরো খুবই সুন্দর কিছু পাবেন। এই একটা বাড়ির সামনে আসছি। So, বাড়িগুলোর কাঠামো পুরো সেম। এই জায়গায় হয়তো মানুষ বসবাস করে, আর এই সাইডেও হয়তো বাড়ি ছিল, এগুলো প্রায় ধ্বংসাবশেষ, কিছুই নাই এই জায়গায়। এই যে একদম চিহ্ন বলতে কিছু নাই। এই একটা আছে বাড়ি, বাড়িটা খুব সুন্দর মনে সম্ভবত। বন্ধু, ওই যে বাদুরিয়ালা যে তুমি খুঁজছালা না, এইটা সম্ভবত এইটা, ঠিক আছে? আমি ওই আওয়াজ পাইতেছি, বাদুরের আওয়াজ পাইতেছি। তা আমরা ফাইনালি সেই বাদুরের বাসার জায়গায় আছে, বসবাস করে। এই জায়গাটা আমরা আসছি, দেখেন পাই কি পুরো এই মঠটার উপরে একটা বট গাছ, সেই ওয়াও। একটু শোনেন, লিসেন, বাদুরের চিল্লাচিল্লি শোনা যাইতেছে এই সাইড দিয়েই। এই সাইড দিয়ে বাদুরের চিল্লাচিল্লি শুনতে পাও বন্ধু? ওয়াও, একটা বট গাছ, পুরো বট গাছটা এই দেখেন, এই শিকড়ে পুরো এটারে লাগাই আছে পুরো সুন্দরভাবে। সেই প্রাকৃতিক জিনিস যে এত সুন্দর, আল্লাহ তাআলার যে কি সৃষ্টি। হ্যাঁ দেখেন, একটু আমি একটু দেখাই যে এই একটা বাড়ি, এই বাড়িটা তো খুব সুন্দর। এই রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আসা যায়, এই যে ঘাটলা আছে একটা সামনে দেখা যাইতেছে, আর এই সে বাড়ি। আর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, যে এই আমরা ভিডিওতে দেখছিলাম একটা রুমের ভিতরে অনেক বাদুর আছে, ছোট ছোট চামচিকা বাদুর, ছোট বাদুরগুলা ওইগুলো আছে, ওরা চিল্লাচিল্লি করে। তো সেটা এই সাইডে আপনারা যখন আসবেন এই এই ওদেরকে দেখার জন্য, তখন আপনারা বাজার থেকে কিছু মানুষের গাইড নেবেন, তারপরে মাঠটা, বড় মাঠটার নাম কি জানি বন্ধু? বিএম একাডেমি মাঠ। ওই মাঠটা থেকে সরাসরি চলে আসবেন একটু সামনের দিকে, তখন আপনারা এইখানে ওই সাইডের একটা বাড়ি আর এই বাড়িটা পাবেন। আর মূলত এই বাড়িটার ভিতরেই হচ্ছে চামচিকা বাদরগুলো থাকে। তো আমরা একটু ভিতরে যাই। আমরা মনে হয় এই যে গেটটা হয়তো সম্ভবত প্রবেশ নিষেধ, তো আমরা ফাঁক দিয়ে উঠবো, ঠিক আছে? আমরা আচ্ছা সাইডটা ঢোকা যাইতেছে, কিন্তু পথ মনে হয় নাই। আছে পথ? ওয়াও, সেই বন্ধু লাইট ফ্ল্যাশ জ্বালাও, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। হ্যাঁ, রান্নার জন্য শুকনো পাথা রেখে গেছে। আর যখন আপনারা আসবেন তখন এইগুলো একটু সাবধানে হাঁটাচলা করবেন, তাহলে এতটাই কিছু থাকতে পারে, সাপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এই যে চামচিকা, ওই দেখেন ওদের বাসা, ওরা উড়াউড়ি করতেছে, সেই বাসা বানাই রাখছে, দেখছো? একদম মৌমাছি চাকের মতন, একদম পুরোটা ওরা ঢাকিয়ে দিয়ে আছে। এটা কিন্তু ছাদ ছিল, দেখছো বন্ধু? এই যে এটা ছাদ ছিল, এটা ভেঙে গেছে, এটা হচ্ছে দোতলার উপরে। এই যে ঝুঁকিপূর্ণ দেখে এটা আর কি বন্ধ করে রাখছে গেট গুলা, উপর থেকে ময়লা পড়ে বন্ধু। ও মাই গড, এই সেই চামচিকা। আমরা প্রথম থেকে খুঁজতেছিলাম, অনেক মানুষের কাছে জিজ্ঞেস করছি, অনেকে বলতে পারছে, অনেকে বলতে পারে না। আর এই সাইড দিয়েছে বাগান, দেখছেন? এই বাড়ি পুরো ভেঙে গেছে, এই সাইডে অনেক ছিল, এই যে এইগুলো দেখা যাইতেছে, দেখছেন পুরো ভেঙে গেছে। খোঁজার পর আর একটা মন্দির পাইছি। এই মন্দিরটার নাম বন্ধু কি? পঞ্চরত্ন মন্দির, যে এইটা
এটাও খুবই সুন্দর ভাই। সব বিল্ডিং গুলো একই স্ট্রাকচার, একই ধরনের, খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। যে এই হচ্ছে সেই মন্দির, মন্দিরের ভিতরে কিছুই নাই। স্তম্ভ কয়টা? এটার উপরে 5টা স্তম্ভ আছে। হ্যাঁ, স্তম্ভই বলে, পঞ্চরত্ন। আমরা এখন এই বাড়িটা একটু ঘুরে দেখি। এই যে মন্দির, এটাও কিন্তু ভাই বট গাছ, একদম যে মেইন মঠ। এই সাইডে একটা, এই সাইডে একটা, মাঝখানে ওইটা, আর দুই সাইডে দুইটা আছে এই রকমের, টোটাল 5টা মঠ। আর এই মঠের একদম আপনার এই যে বট গাছটা দেখছেন, একদম মিডলে, যেটা এই মন্দিরের মিডলে যে মঠটাই, মঠটার উপরে একটা বট গাছ, দেখতে আরো দারুণ লাগে। ইটগুলো দেখেন কত পুরনো, এটা হয়তো পোড়ামাটির ইট। কি সুন্দর স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারগুলো ছিল, এই দেখেন উপরে প্লাস্টারগুলো পড়ে গেছে। এই দেখেন ইটগুলো কত মজবুত এখন। এই সময়ের ইটের থেকে এগুলো কতটা শক্ত দেখা যাইতেছে। এইটা একদম মেইন মঠ। আমার বন্ধু ছবি তুলতেছে চারিদিকে খুব সুন্দরভাবে। শেষ ডেস্টিনেশন। তো আজকে এখান থেকে আমরা বিদায় জানাচ্ছি আপনাদেরকে। যাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর অবশ্যই ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন পেজটাকে। আর ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বন্ধু ওয়াহামি, টাটা, আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো একটা ভিডিওতে, সুন্দর একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।